আসল ব্যাপারটা হলো পর্দার আড়ালে তৈরি হচ্ছে ইতিহাসের অন্যতম ভয়াবহ একটা রাজনৈতিক সাইক্লোন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু খবর বিশ্লেষণ করতে যাচ্ছি যা প্রমাণ করে জামাত শিবিরের প্রচারণায় তারেক জিয়ার দল কিছু হচ্ছে, তারা পরাজিত হচ্ছে, তারা পাচ্ছেন না। অন দ্য আদার হ্যান্ড জামাত শিবির এনসিপির জয় জয়কার। জনাব তারেক রহমান সাহেব এদিকে একটু নজর দেন, এদিকে একটু নজর দেন। এই যে বলতেছে চাঁদা লাগলে চাঁদা নেই, নতুন করে কমিটি দে, হ্যাঁ এদিকে একটু নজর দেন। শুধু আওয়ামী লীগের লোক দিয়ে ভরাই ফেলাইছেন সব জায়গায়, এটা একটু বন্ধ করেন। এখানে সংসদে দাঁড়িয়ে গোটা জাতিকে মূর্খ সাব্যস্ত করা হয়। বলেন নাই উনি যে এই দেশের জনগণ তারা যে গণভোটে ভোট দিয়েছে, না বুঝে ভোট দিয়েছে, গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করেন। এরপরে উনি মাস্টার সাজেন এই মূর্খ জনগণকে বোঝানোর জন্য। উনি মাস্টার সেজে এদেশের সংসদের 300 সদস্যকে, আর এই 300 সদস্য যারা গোটা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে তাদেরকে সংবিধান পড়ান মাস্টার সেজে। মহান সংসদ ভবনের ভিতরে উনি মহান সংসদে দাঁড়ায় যে কথাটা বলছে, এই কথাটা জনগণ তো মেনে নিতে পারছে না। মানে নির্বাচনের আগে কি বলে, নির্বাচনের পরে কি বলে, এটা কোনো কথা হইলো? জনগণ আপনাকে কি মনে করবে? আপনার ইমেজ কিন্তু হুমকির মুখে। হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার ইমেজ হুমকির মুখে। তো এইরকম মানুষ যদি থাকে কোনো একটা দলে, সেই দল থেকে আপনি খুব বড় একটা কিছু আশা করতে পারেন। আপনি জামাতের দিকে তাকালে আপনি নিশ্চয়ভাবে দেখেন জামাতে কিন্তু এই সমস্ত নাই। সালাউদ্দিন ভাই, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই তো? আপনি নিজেকে বিক্রি করেছেন, আমি ইলিয়াস হোসেন বিক্রি হইনি কারোর কাছে। এই জন্য আপনার সাথে আমার এখন সমস্যা হয়েছে। এখন আপনার সমালোচনা শুনতে ইচ্ছা করেন। আপনাদের সবকিছু এখন বিরুদ্ধে যায় কেন? আপনারা কেন এই হাদির বিরুদ্ধে চলে যান? আপনারা কেন হ্যাঁ ভোটের বিরুদ্ধে চলে যান? আপনারা কেন আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই হয়ে যান? যত মুক্তিযুদ্ধ বিএনপি এদেরকেও খেদাইবে পাবলিক। দেশ চালাইতে পারতেছে না, তাই এসব করে মাঠ গরম রাখতেছে। জানো, এসব নিয়ে কেউ কথা না বলে। ভিলেজ পলিটিক্সের কৌশল আর কি। 71-এর স্বাধীনতা সংগ্রামের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার হইয়া বিএনপি এরকম মুক্তিযুদ্ধ, বিএনপির মুক্তিযুদ্ধ কেন খাবো? মিষ্টি গেলে ঘোষের মিষ্টি খাবো। আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধ শুনবো, বিএনপির কাছে কেন শুনবো মুক্তিযুদ্ধ? ওর কাছে কেন শোনা লাগবি? বিএনপি দলই তো ছিল না 71-এ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের তথ্যবহুল ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। দর্শক, আজকের এই ভিডিওটি বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। মূলত এখন সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমরা শুধু নির্বাচনের জন্য হ্যাঁ হ্যাঁ বলছি, তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তাল মিলাইছি নির্বাচনের জন্য। এটা একটা জালিয়াতি হয়ে গেল না? এই ধরনের কথা কেউ বলে, তাও কোথায় বলছে? কোনো মঞ্চে বললে হয়তো। একেবারে সংসদ ভবনের ভিতরে, মহান সংসদ ভবনের ভিতরে উনি মহান সংসদে দাঁড়ায় যে কথাটা বলছে, এই কথাটা জনগণ তো মেনে নিতে পারছে না। জনগণ কি বলতেছে, হায় হায় উনি এটা কি বললো? ওনার এই কথাতে মনে হয় না উনি দুই মুখা। হ্যাঁ, দুই মুখা। একটা কথা মনে আছে, ডক্টর ইউনূস বলতো যে এরা আমার সামনে একরকম কথা বলে, পিছনে অন্যরকম কথা বলে। এখন তো প্রমাণ পাইলেন, ওনারা সামনে কি বলে আবার পিছনে কি বলে। মানে নির্বাচনের আগে কি বলে, নির্বাচনের পরে কি বলে। এটা কোনো কথা হইলো? সালাউদ্দিন সাহেব, আমার মনে হয় আপনি নিজেকে প্রমাণ করার জন্য একটা জায়গায় ফোকাস করেন। সেটা কোথায় জানেন? পুরা দেশে না, এই মোহাম্মদপুরে ফোকাস দেন আপনি। এই মোহাম্মদপুরে যা হইতেছে মনে হয় না দেশে কোনো আইন কানুন আছে। ওইখানে কৃষক গ্যাংয়ের তাণ্ডবে মানুষ অস্থির। মোহাম্মদপুরের মানুষ আমার মনে হয় না ঠিক মতো ঘুমাইতে পারে। পুরা তাণ্ডব চলতেছে। তো মনে হয় কি জানেন, বাংলাদেশের বাইরে কোন একটা জায়গায় আইন কানুন কিচ্ছু নাই ওইখানে। এমন একটা অবস্থা দাঁড়াইছে। এই মোহাম্মদপুরের দিকে ফোকাস দেন। মোহাম্মদপুরের পরিবেশ যেদিন ভালো হয়ে যাবে না, দেখবেন পুরা বাংলাদেশের পরিবেশ ভালো হয়ে যাবে। আর ওই যে মব জাস্টিস যেগুলো হইতেছে, আপনি বলছিলেন কোন রকম মব করা যাবে না, আবার সেদিনও থানার মধ্যে যায় বলে আসছেন বিএনপির কেউ আসলে লিগেল ওয়েতে হেল্প করতে। এখন এই যে কুমিল্লা যে ঘটনাটা ঘটলো, 12 ঘন্টার মধ্যে ছাড়াই নিয়ে গেল, জোর কইরা ছিনায় নিয়ে গেল বলা যায়। এতে কি বার্তা চলে গেল পুরা জনগণের কাছে? জনগণ আপনাকে কি মনে করবে? আপনার ইমেজ কিন্তু হুমকির মুখে। হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার ইমেজ হুমকির মুখে। আপনি নিজে এটা বুঝতে পারছেন, স্টেডিয়ামেও বুঝতে পারছেন, আবার রাস্তার মধ্যে আপনি কোন একটা জায়গায় আবার সেই চিল্লাচিল্লির মধ্যে পড়ে গেছিলেন। সবাই ভুয়া ভুয়া বলতেছিল। কারণ কি? এই কারণটা খুঁজে বাইর করেন। মাত্র তো 3 মাসও হয়নি এখনো সরকার গঠন করছেন। সামনে আর কত লম্বা পথ। এই লম্বা পথ পাড়ি দিবেন কি কইরা? এখনই দেখেন অনেকে দাবি তুলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চাই।
এটা ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। তাড়াতাড়ি আপনি ওই যে কথাটা বলছেন সংসদের দ্বারা ওই কথাটার ব্যাখ্যা দেন। আপনি কি বলছেন? আপনি বলছেন আমরা হ্যাঁ হ্যাঁ বলছি, আমরা মেনে নিছি শুধু নির্বাচনের জন্য। তার মানে কি আপনি জনগণকে ধোঁকা দিচ্ছেন, এইটাই তো বোঝা যায়। এটার একটা ব্যাখ্যা দেন সুন্দরভাবে মানুষের কাছে, যদি নিজের ইমেজ ভালো করতে চান। যেমন এই যে আমাদের মনিয়াপা কিন্তু নিজের ইমেজ ভালো করার জন্য একটা ব্যাখ্যা দিছে। ব্যাখ্যাটা কি দিছে? যে এই জাকাত খায় বড় লোকরা, একটা দলের দিকে উনি ইঙ্গিত করছে যে এই দলের সমস্ত যে গাড়ি বাড়ি চলাফেরা শান শকত যা কিছু দেখেন সব জাকাতের টাকা। আচ্ছা, আপনি এই কথাটা আমি ধরে নিলাম, আপনি ঠিক বলছেন। এই যে গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য জাকাতের টাকা নিয়ে এই দলটা চলার জন্য যে জাকাতটা নেয়, এই জাকাত নিতে যায়া আপনার কথা অনুযায়ী এই জাকাত নিতে যায়া আজ পর্যন্ত একটি মানুষ মারা গেছে, এই পৃথিবী ত্যাগ করছে, এরকম কোন উদাহরণ দিতে পারবেন? পারবেন না। কিন্তু ওই যে আপনি বলছেন জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম, সেই চাঁদাবাজির কারণে গত 2 বছর বাদ দেন, এই যে আপনারা সরকার গঠন করছেন 3 মাসে, এই 3 মাসে কতজন এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে বলেন তো? সেটা একটু বলতে পারবেন? সেই হিসাব আপনার কাছে আছে? তার মানে কি চাঁদাবাজি উত্তম, ওই উত্তম কাজটা করতে গিয়া পৃথিবী থেকে মানুষকে বিদায় নিতে হয়, মা বাবার বুক খালি করতে হয়। কিন্তু আপনার কথা অনুযায়ী তারা শান শওকত গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য যে জাকাত নেয়, আর আপনি যেটা বলতেছেন আপনার কথা অনুযায়ী গাড়ি বাড়ি হাঁকাইবার জন্য ধনীরা জাকাত খায় একটি দলের, সেই একটি দলের জাকাত খাইতে গিয়া কোনো মানুষকে কি পৃথিবী থেকে বিদায় হইতে হয়েছে? এটা কি আপনি প্রমাণ দিতে পারবেন? পারবেন না। আসলে আপনি না শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করতেছেন। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কি ভাই ব্রাদার আমি বলি, এই যে জামাতে ইসলাম বা শিবির এরা কিভাবে চলে, এদের খরচ থেকে আসে? ওরা নিজেরাই নিজেদেরকে টাকা দেয়। অর্থাৎ এই জামাতে ইসলাম যে দলটা চলে, এই দলটা কিভাবে চলে? মানুষের কাছ থেকে চাঁদা নেয় না, কারো কাছ থেকে চাঁদা নেয় না। ওনার দলের লোকেরাই কিছু একটা অংশ, হ্যাঁ মনে করেন আমি মাসে ইনকাম করি 30,000 টাকা, আমি 500 টাকা দিলাম ওই জামাতে ইসলামকে, এটা আমি নিজের ইচ্ছাকৃত দিচ্ছি, কিন্তু আমার দলকে। এখানে কোনো চাঁদাবাজি না, অথবা এটা জাকাতও বলতে পারবেন না। এটা কি জাকাত হয়? না, এটা জাকাত না। আমি আমার দল পরিচালনা করার জন্য মাসে 500 টাকা দিই, এটা আমার ইচ্ছাকৃত দেওয়া। এটাকে আপনি ওই জাকাতের সঙ্গে তুলনা করতে পারবেন না। জাকাতটা অন্যরকম ব্যাপার, যেটা আপনি নিজেও ভালো বুঝেন। আপনি শিক্ষিতা মহিলা, আপনি না বোঝার কোনো কারণ নাই। আসলে ওই যে একটা কথা বইলা ফেলাইছেন, এখন ওইটাকে কভার দেওয়ার জন্য ওই যে শাক দিয়া মাছ ঢাকার মতো কইরা কথা বলতেছেন। এগুলা বইলা লাভ নাই, এগুলা মানুষকে বুঝাইতে পারবেন না। মানুষ বুঝে কোনটা জাকাত কোনটা চাঁদাবাজি, এটা না বুঝার কোনো কারণ তো নাই। দেখেন ভাই ব্রাদার, ওনাদের দলের মধ্যেই আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনছেন, সোশ্যাল মিডিয়া ছড়ায় গেছে, সবাই শুনতেছেন, দলের লোকেরাই বলতেছে চাঁদা লাগলে চাঁদা নে দেন আর কি দে, এরকম কথা বলতেছে না? চাঁদা লাগলে চাঁদা নে, নইলে আসন ফিরাইয়া দে, এমন কিছু কথা তো শুনছেনই আপনারা। এবং এমন কথাও শুনছেন শিলং নিয়ে অনেক রকম স্লোগান দিতেছে ওনার নিজের দলের লোকেরাই। কারণ ওই যে সভাপতি, এত সভাপতি বাংলাদেশে ছড়ায় ছিটায় গেছে ভাই, সবাই সভাপতি, সবাই ভাই পদ চায়, হ্যাঁ সভাপতির পদ চায়। ওনারা সেক্রেটারি হইতে চায়, সভাপতি হইতে চায়, সহসভাপতি হইতে চায়, কেউ কর্মী হইতে চায় না। যার জন্য নিজের দলের লোকেরাই বলে চাঁদা লাগলে চাঁদা নে ড্যাশ ড্যাশ ড্যাশ। দেখেন নিজের দলের লোকেরা বলতেছে চাঁদার কথা, এই লজ্জা কোথায় রাখবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ইমেজ ভালো, খুবই ভালো, কিন্তু আপনার একার ইমেজ দিয়ে কি হবে? আপনার দলের ইমেজ লাগবে। আপনার দলের সবাই আপনার কথা কেন শুনতেছে না? আপনি তো ভাই সিলেটে যায় নিজেই বলতেছেন এটা দ্বিতীয় স্বাধীনতা। এই যে 5ই আগস্টের কথা আপনি নিজের মুখে বলতেছেন কোমলমতি শিশুদের জন্য, শিশুদের উদ্দেশ্যে আপনি তো বলছেন যে আমরা আবার 5ই আগস্টের স্বাধীনতা পাইছি, এবং শিশুদেরকে আপনি বলছেন তোমরা যে যা হইতে চাও তাই হইতে পারবা, আমরা সহযোগিতা করব, সরকার সহযোগিতা করবে। কেউ ডাক্তার হইতে চাইলে ডাক্তার হইতে পারবে, কেউ পাইলট হইতে চাইলে পাইলট হইতে পারবে, কেউ সোলজার হইতে চাইলে সোলজার হইতে পারবে। কি সুন্দর সুন্দর কথা বলছেন, এবং এই সুন্দর কথার মধ্যে 5ই আগস্ট আসছে, 5ই আগস্টের স্বাধীনতা হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা। আপনি নিজে বলছেন, আপনার এই নিজের কথাটা বাস্তবায়ন করেন। আর এটা বাস্তবায়ন করার জন্য তো রাস্তা খোলাই আছে। আমরা ভোট দিছি, হ্যাঁ 2টা ভোট দিছি, একটা ভোট দিয়ে আপনারা পাওয়ারে চলে গেছেন, আরেকটা ভোট আপনারা পকেটের মধ্যে রাইখা দিচ্ছেন। এমন এক পকেটে রাখছেন যেখান থেকে খুঁজা বাইর করা এখন কঠিন। এখন আপনার পকেটে হাত দিয়ে এটা টাইনা বাইর করা তো একটা বিপজ্জনক, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শিশুদের যে কথাটা বলছেন এই কথাটা রক্ষা করেন। জুলাই সনদপত্রের স্বীকৃতি আপনি তো দিলেন সিলেটে, কোমলমতি বাচ্চাদের সামনে দিলেন, এটা আগামী সংসদে আপনি এটা দিয়ে দেন, এই স্বীকৃতি দিয়ে দেন। আপনি নিজে বলে দেন যে আমি সবকিছু মাইনা নিলাম, জুলাই সনদপত্র মাইনা নিলাম, গণভোট মাইনা নিলাম। আপনি নিজে বলে দেন, আপনি দলের লোকের কথা শুনতে যায়েন না। আপনার দলের লোক আপনাকে ভুল বুঝায়। চিটাগাং নিয়ে দেখেন নাই? চিটাগাঙ্গে পানিতে মানুষ ভাসতেছে, পানির মধ্যে মানুষ, আপনি দুঃখ প্রকাশ করছেন, আর আপনার মন্ত্রী বলতেছে না 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 এগুলা বর্তমানের কোনো ঘটনা না, এগুলা 2004-এ বন্যা হয়েছিল যে তখনকার ঘটনা। এগুলা
এভাবে আপনাকে বুঝছেন ভুল বোঝানো হচ্ছে। আপনার দলের সবাই কিন্তু আপনার কাছে অনেক কিছু লুকাচ্ছে, ঠিক যেভাবে শেখ হাসিনার কাছে ওনার মন্ত্রীরা লুকাইতো। শেখ হাসিনা অনেক কিছু জানতো না, যখন জানতে পারছে তখন আর সময় ছিল না। আপনার এখনো জানার অনেক সময় বাকি আছে, মাত্র তো শুরু, 3 মাস হয়েছে বয়স মাত্র এই সরকারের, অনেক লম্বা টাইম সামনে। আপনি সমস্ত কিছু খোঁজ খবর নেন এবং দলের লোককে যতটা বিশ্বাস করেন তার চেয়ে বেশি বিশ্বাস করার চেষ্টা করেন এই সোশ্যাল মিডিয়ায়। এই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই বুঝতে পারবেন। যে চাঁদা লাগলে চাঁদা নেই, তারপরে কমিটি নতুন করে কমিটি দেয়, এটা কখন বলে? এটা একটু বোঝার চেষ্টা করবেন। তারপর একটা কথা বলি, ছেলেরা যারা শুনেন, মেয়েরা আমরা কথায় কথায় কান্না করি, কিন্তু মেয়েরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আবেগপ্রবণ ভাবে, এভাবেই মেয়েরা। কিন্তু দেখেন একটা ছেলে কিন্তু সহজে কান্না করে না। তার দেখেন এই ছেলের কান্না, এই ছাত্র দলের ভাইয়ের কান্না দেখেন, জীবন জৈবন সবকিছু শেষ করে দিয়েছে দলের পিছনে। এরকম হাজারো কোটি আছে, কি বলেন এগুলো, লক্ষ্য আছে এরকমের। এদের দলে কি এই বিএনপি কি ছোট দল আপনারা মনে করেন? বিএনপি ছোট দল না তো, এরা অনেক বড় দল, এটা আপনাদের বুঝতে হবে। এদের তিলে 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 বড় হওয়া অনেক বড় দল। এরকম হাজারো কর্মী আছে, লক্ষ কর্মী আছে তাদের তৃণমূলে, যাদের কোনো মূল্যায়ন করতেছেন এরা। আমি আমার নিজে থেকে বলতে পারি, আমার এলাকায় আমার পরিচিত, একদম পরিচিত, আমি নাম ধরলে তো সবাই চিনবে সেই এলাকা, তার নাম বলে, আমার সামনে তাকে টেনে হিস্টে তাকে জেলখানায় নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে। আমি তার ভিডিও ধারণ করছি সেখানে দাঁড়াই দাঁড়াইয়া। সে গাড়িতে উঠছো তখন এই তারেক রহমানের নাম ধরেছে, স্লোগান দিচ্ছে, পুলিশে অত্যাচার কাছে গাড়ির ভিতরে অত্যাচার ধাক্কা দিতে ফেলাইছে, গাড়ির ভিতরে ঢুকে ফেলাইছে। তার কোনো পথ দিবে না, কিচ্ছু নাই এখন। আল্লাহর কসম, আল্লাহকে কসম করে বলি, সত্য কথা বলি, এটা কোনো কিছু দেয় নাই তাকে, কিন্তু ধারে কাছেও আসে নাই, কিছুই করে নাই। আওয়ামী লীগের অনেক নেতা কর্মী তারা এখন বিএনপির সবকিছু সব জায়গায় তারা বসে গেছে। ওই যে একটা কথা আছে না, কথা দিয়ে কথা রাখছে তারা, তারা কথা দিয়ে তো কথা ফালায় নাই। ওই যে ফখরুল সাহেব বলছিল না যে আপনাদেরকে আমরা ফালাই দেবো না, তাদের ভোটগুলো তো নিচ্ছে, এখন কথা তো রাখতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে এদের দিকে তাকাবেন, এই যে কান্না, এই যে কান্না, এই কান্না কি কোনো বিফলে যাইবে সেটা বলেন আপনারা। এই যে কান্না করছে ছেলেটা, এই দল এভাবে করে কত উপরে উঠতে পারবেন? এরকম করে তো আপনারা ধরে রাখতে পারবেন না। জনাব তারেক রহমান সাহেব এদিকে একটু নজর দেন, এদিকে একটু নজর দেন। এই যে বলতেছে চাঁদা লাগলে চাঁদা নেই, নতুন করে কমিটি দে, হ্যাঁ, এদিকে একটু নজর দেন। শুধু আওয়ামী লীগের লোক দিয়ে ভরাই ফেলাইছেন সব জায়গায়, এটা একটু বন্ধ করেন। এদের কষ্ট দুঃখগুলো, এরা ধান খাতে ঘুমানো, এরা নিজের জীবন বিসর্জন করছে, এরা লেখাপড়া করে নাই, অনেক ছাত্র দলের ভাইয়েরা পড়তে পারে নাই, এদের অত্যাচারের কারণে আওয়ামী লীগের তাদের সবকিছু বিসর্জন দিচ্ছে আপনার দলের জন্য। আজকের আপনিও পাত্তা দিতেছেন না। আজকের মনে করেন আপনার দলে আপনার নিজস্ব সব লোকগুলো তারা আপনারা তাদেরকে নিয়ে মনে করেন আপনারা বসাই দিয়েছেন, এটা ঠিক করেন নাই, এটা একদমই ঠিক করতেছেন না আপনারা। তো যাই হোক, এখন আমি বলবো আমার কথা। ওই যে আমি বলছি না যে চাঁদা লাগলে চাঁদা নিয়ে আলেমদের মুক্তি দে, সেটা কেন বলতেছি শোনেন। এখন খুব কষ্ট ভরাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলি। আলেমওয়ালাদের কেউ কিছু বলে কলিজায় আঘাত লাগে, কেন লাগে জানি না, কেন লাগে সেটাও বলতে পারবো না, তার কোনো প্রশ্নের উত্তর নাই। আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক আছে, এটা হলো সহজ উত্তর। দেখেন আপনাদের মনে আছে ইলেকশনের সময় যখন এই যে আমাদের আমির হামজা সাহেব উনি একটা টেবিলের উপরে উঠে ভাষণ দিচ্ছিল, আপনাদের মনে আছে? তাহলে ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে তাহলে মনে পড়বে সবকিছু। একটু ভিডিও দিচ্ছি, ভিডিও একটু দেখেন আপনারা কষ্ট করে। 15 বছর সময় দেওয়া লাগবে না, 5 বছরে যদি দেশটা মালয়েশিয়ার মতো করে দিতে না পারে তাহলে আর জীবনে কোনোদিন বলবো না আমাদের ভোট দিন। নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে, তাই না? এখন বোনের কথাটা দেখেন, আপনার বোন কখনো মিথ্যে কথা বলে না। আপনাদের মনে আছে এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত বড় বেয়াদব, ওনাকে বেয়াদব, তারপরে এমন কোনো কথা নাই যেটা না বলা হয়েছে যে কোন কিভাবে পারছে উনি, ওনাকে ভোট দেওয়া যাবে না, ওনাকে কিভাবে ইলেকশনে আনবে, একজন অভদ্র অসভ্য অশিক্ষিত এরকম একজন আলেম, সে কিভাবে পারছে টেবিলের উপর উঠে তারপরে সেখানে সে বক্তৃতা দিতে, ওনাকে ধুয়ে দিচ্ছে। এটা কি মিথ্যা বলছে আপনারা বলেন? অথচ দেখেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সে কি গতকালকের জনসভায় টেবিলের উপর উঠে বক্তৃতা দিচ্ছে না? এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় এক কলম কাউকে লিখতে দেখছেন? সত্য কথা একটু বলেন তো, আমি মনে প্রথম মুখ খুলছি, বলেন তো কেউ মুখ খুলছে? আমার কথা দোষের কিছু না, এটা বোঝাবার জন্য বলতেছি। আপুরা ভাই, দোষ পাবেন যারা বিএনপি করেন, দোষ নিবেন না সবকিছু, এটা দোষের কোনো কথা না। উনি জনসভায় গেছে, টেবিল একটা কেন, উনি 5টার করে দাঁড়াইতে পারে, কারণ ওনার কথা বলতে হবে, ওনাকে সবাই দেখতে হবে, ওনার কথাগুলো শুনতে হবে, তাই না? এটা তো মেনে নিতে হবে আমাদের। এখানে একজন নেতা, উনি তো নেতা। এখন সেই নেতা, ওনাকে নিয়ে আপনারা কোনো চুলকানি নাই, কোনো কথা নাই, কিন্তু দেখেন কোনো বিষয় আলাপ আলোচনা নাই, কোনো দেখছেন কোনো হেডলাইন আছে ওনাকে নিয়ে কোনো ছবি প্রচার হয়েছে? অথচ দেখেন আমির হামজাকে নিয়ে টিভি চ্যানেলে হেডলাইনে বড় বড় পত্রিকায় পর্যন্ত দিচ্ছে যে একজন আলেম হয় কিভাবে টেবিলের উপরে উঠা তারপর কথা বলছে, পাশে মুরব্বীরা ছিল। উনি কি মুরব্বীর অনুমতি ছাড়া কি ওখানে উঠছিল কথা বলার জন্য জনসভায়? একই তো সিচুয়েশনে আমির হামজা সাহেবও ছিল। যেমন তারেক রহমান সাহেবের মনে করেন ঠিক আছে তার জনপ্রিয়তা আছে, একজন আলেমের জনপ্রিয়তা তো আছে, হয়তো কম হতে পারে, আছে না তার জনপ্রিয়তা? বলেন আপনি। আপনারাই দেখেন একটা জনসভায় তারেক রহমান সাহেব যায়, আর যদি মনে করেন একই জনসভা পাশাপাশি যদি দেখেন মিজানুর রহমান আজারি সাহেবকে দাঁড়ার করেন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কার জনসভার লোক বেশি হবে?
কার? আপনারাই বলেন। আপনারা এতটুকু বলতে বাধ্য হবেন যেখানে মিজানুর রহমান আজহারী সাহেবের জনসভায় লোক বেশি হবে। হ্যাঁ, তো দেখেন এখন যদি একজন এই যে টেবিলের উপরে উঠানিয়া একজন আলেমেরে ধুয়ে দিতে পারেন, তার জায়গার মধ্যে তাকে বিজিত করতে পারেন, এখন চুপ কেন? প্রগতিশীল এখন চুপ রয়েছেন কেন? কারণ পাইছেন কি? ওই যে আলেম, ওই আলেম পাইয়া নিছেন। যেখানেই শুনবেন আলেম মানি সবাই ভালো, আমি কিন্তু সে কথা কখনো বলি না। দাড়ি টুপি দিলে সে কখনো আলেম হতে পারে না। বড় পাঞ্জাবি পরলে মনে করেন দাড়ি রাখছে, লেবাস রেখে তো অনেক এটা লেবাস ধারী, এরকম তো আলেম আছে না? এরকমই তো আছে। এখন আপনি দাড়ি রাখলে আলেম বলবেন, হুজুর বলবেন, পাঞ্জাবি আলেম না, আর হতে পারে না। আলেম তোমরা তো প্রশিক্ষণ প্রাপ্ত একদম প্রমাণিত আলেম একজন। এই যে মিজানুর রহমান আজহারী সাহেব, এই যে আমির হামজা সাহেব, এরা এদেরকে বেইজ্জতি করতে একটুকু দ্বিধা করেন না। কোথায় গেল আপনাদের সেই যে গতকালকে ঘটনাটা? ওই কেউ তো দেখলাম একটা কথা বলতেন, কিন্তু ওই যে আমির হামজা সাহেব উঠছে টেবিলের উপরে, বাস তাকে নিয়ে চুলকানি শুরু হয়ে গেছে আপনাদের। কারণ উনি তো আলেম ছিল, তাই না? তো এই চুলকানিগুলো বন্ধ করেন, এই চুলকানিগুলো একটু বন্ধ করেন। এখনো আলেমদের কাছ থেকে একটু মনে করেন আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, দোয়া করি আপনাদের জন্য। যারা এগুলো করেন আলেমদেরকে নিয়ে চুলকাচুলকি করেন, প্রমাণ দিয়ে দিলাম তো এখানে, ঠিক আছে? জামাত শিবিরের প্রচারণায় তারেক জিয়ার দল পিছু হচ্ছে, তারা পরাজিত হচ্ছেন, তারা পাচ্ছেন না। অন দি আদার হ্যান্ড জামাত শিবির এনসিপির জয় জয়কার। দর্শক টকশোতে বলেন আর সোশ্যাল মিডিয়া বলেন আর ফটোকার্ডের রাজনীতি বলেন, বিএনপির হাতে সমস্ত মিডিয়াগুলো তাদের দখলে, তারপরও জামাত শিবির প্রচারণার সাথে তারা কুলিয়ে উঠতে পারছে। এখন তারা কান্নাকাটি শুরু করেছে এবং মিথ্যাচার শুরু করেছে। দর্শক আর জামাত শিবিরের প্রচারণায় ভীত সন্ত্রস্ত হয়ে জামাতপন্থী অ্যাক্টিভিস্টদের এক এক গ্রেপ্তার করা শুরু করেছে বিএনপি সরকার। যদি ভয় না পেত, যদি দেখা যেত না বিএনপির ছেলেরা ভালোই পারফর্ম করছে, জামাতের প্রচারণা এটা জনগণের কাছে যাচ্ছে না, তাহলে জামাতপন্থী অ্যাক্টিভিস্টদের এভাবে গ্রেপ্তার বিএনপি করতো না। কিন্তু পারছে না বলেই গ্রেপ্তার করছে। দর্শক তারেক জিয়ার দল পিছু হচ্ছে, প্রমাণ হচ্ছে বিএনপির সবচেয়ে পোর খাওয়া অ্যাক্টিভিস্ট, যাকে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বা বড় একটা পদ দেওয়ার কথা ছিল, কিন্তু বেচারা কিছুই পাননি। হয়তো ধৈর্য ধরলে কোন একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে পারবেন অদূর ভবিষ্যতে। ডাক্তার শাকত শান্ত তিনি বলছেন যে বিএনপির পক্ষে কথা বলার মতো আর কিছুই পাই না, টকশোতে গেলে নাকানি চুবানি খেয়ে অপমানিত হয়ে আসতে হয়। বিরানি সাহেব, আমাদের প্রিয় সাহেব ভাই, আমার বড় ভাই, টকশোতে গেলে নাকানি চুবানি খেয়ে লজ্জিত হয়ে আসেন, কারণ কথা বলার মতো কোনো উপাদান নেই। একসময় বিএনপির সাথে টকশোতে পারতো না, আর এখন বিএনপি জামাত এনসিপির সাথে টকশোতে পারে না। অবশ্য টকশোতে বরাবরই সরকারি দল পরাজিত হয়। এছাড়া অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তারাও অনেকটা খেয়ে হারিয়ে ফেলছে। এখন অনলাইনে বিএনপির পক্ষে যুদ্ধ করছে রেজাউল করিম রনি, তার গলা শুকিয়ে গেছে। তিনি বিভিন্ন জায়গায় নাকানি চুবানি খাচ্ছেন, খালেদ মহিউদ্দিনের ধমক খাচ্ছেন এবং উল্টাপাল্লা কথা বলে বিব্রত করার একটা পরিস্থিতি পড়ছেন। বিএনপি কিন্তু পাচ্ছে না যে তার বড় প্রমাণ আমি দিই। আপনার স্ত্রী, সন্তান, আপনার বাসার কাজের লোক, রিক্সা চালক, ভ্যান চালক, আপনার খালাতো ভাই, খালাতো বোন, খালাতো বোনের হাজবেন্ড অথবা ভাগিনা ভাগ্নি, তারা যদি একটু মেচিউর হয়ে থাকে, আপনি এদের কাছে জিজ্ঞেস করেন রেসপেক্টিভ অফ পলিটিক্যাল বিলিফ, যে বিএনপি কি আসলে প্রতারক, বিশ্বাসঘাতক, না ভালো, না জামাত প্রতারক, বিশ্বাসঘাতক? দেখবেন যে কি উত্তর দেয়, ফাইন্ডিংস কি আসে। এর অর্থ হচ্ছে জামাত প্রচারণা চালিয়ে সমস্ত জনগণকে বোঝাতে পেরেছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে জুলাই সনদ বাস্তবায়ন করে না। গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে এখন গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি একটা মুনাফিক দল, প্রতারক দল, ভণ্ডদের দল, সবাই এটা বিশ্বাস করে। বিএনপি তাদের স্ত্রী সন্তানরা বিশ্বাস করে, তাদেরকে জামাতের লোকজন এটা বিশ্বাস করাতে পেরেছে। সত্য জিনিস, যার ফলে জামাত এটা পেরেছে, সত্য না হলে জামাত এটা পারত না। আর অন দি আদার হ্যান্ড বিএনপি যেটা বোঝানোর চেষ্টা করছে, না বাবারা, আমরা অনেক ভালো, আমরা জুলাই সনদ অক্ষরে করে বাস্তবায়ন করবো, আমরা গণভোটের পক্ষে, আমরাই জুলাইয়ের পক্ষে। এবং এই যে জ্বালানি সংকট, বিএনপি বলছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, আর জামাত বলছে ভয়াবহ জ্বালানি সংকট। এখন আপনি বিচার করেন জনগণ কোনটা বিশ্বাস করে? বাংলাদেশের ইতিহাসে বিএনপির পরিবারের স্ত্রী সন্তানরা কি বিশ্বাস করে একটু জিজ্ঞেস করেন। তারা কি বলে দেখেন, যে তারা কি বলবে যে না বিএনপি যেটা বলছে ওইটি সঠিক, দেশে কোনো জ্বালানি সংকট নেই? না, তারা বলবে যে না আসলে দেশে ভয়াবহ জ্বালানি সংকট। কোনটা বিশ্বাস করবে? জামাতটা বিশ্বাস করবে। এখন বিএনপি যে অফিসিয়াল অবস্থান যে দেশে কোনো জ্বালানি সংকট নেই, এটা তো বিএনপির লোকজন মোটেও একজনকে বিশ্বাস করাতে পারেনি। দেশে কোনো জ্বালানি সংকট নেই এটা জ্বালানি মন্ত্রী স্ত্রীও বিশ্বাস করে না, তার ছেলের বউ বিশ্বাস করে না, তার মেয়ের বয়ফ্রেন্ডও বিশ্বাস করে না, তার জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মেয়ের বা নাতির বয়ফ্রেন্ডও বিশ্বাস করে না। তারা বিশ্বাসটা করবে কে বলেন? বুঝতে পারছেন যে বিএনপি যে আসলে প্রচারণায় একদম পিছিয়ে পড়েছে, পিছু উঠেছে, পারেনি, নাকানি চুবানি খাচ্ছে, এই জন্য তাদের গলা শুকিয়ে গেছে। আর জামাত শিবির খুব সুন্দরভাবে চালাচ্ছে। ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি বা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তাদের বেশিরভাগেরই কমেন্ট সেকশন বন্ধ, কারণ কোন একটা পোস্ট দিলে 99% গালি, 1% তার পক্ষে, এবং আহারি একটার বন্যা।
এবং কোনোভাবেই বিএনপি পাচ্ছে না। দর্শক, এখন যখন পারে না তখন বলে যে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা হচ্ছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো আপডেট এবং সত্য খবর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।